সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইএফআরসি নিবেদিত এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি রাইসুল হক চৌধুরী। এই অনুষ্ঠানে আমরা মূলত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর নিয়োগ এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। আর এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক মাসুদ কামালকে। মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আলোচনা শুরু করতে চাই। আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নতুন করে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাজুল ইসলামকে সরিয়ে আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। আপনার কাছে জানতে চাই, হঠাৎ করে এই পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন, আর নতুন সরকার গঠনের 5 দিনের মাথায় এই ধরনের পরিবর্তন আসলে প্রয়োজনীয়তাটা আসলে কতটুকু ছিল? দেখেন, একটা জিনিস হলো কি, মানে আমরা সবসময় বুঝতে চাই যে আইন চলবে তার নিজের গতিতে এবং আইনের মধ্যে রাজনীতি ঢুকে পড়বে না। এটাই হলো আমাদের সবার কাছে প্রত্যাশিত। তাজুল ইসলাম সাহেবের নিয়োগটা ওটা কিন্তু কিছু মাত্রায় হলেও রাজনৈতিক ছিল। ওনার নিয়োগটা রাজনৈতিক ছিল। উনি জামাতের সঙ্গে সংশ্লিষ্ট। এর আগে বোধহয় অফিসিয়ালি এবি পার্টির সঙ্গে ছিলেন, যুদ্ধটা আমি মনে করতে পারি। তো উনি এই পার্টি থেকে সরে এসে এখানে বসেছিলেন। এর আগে জামাতের সঙ্গে ছিলেন এবং উনি কিন্তু এই ট্রাইব্যুনালেই আসামি পক্ষের আইনজীবী ছিলেন একসময়। যে মামলাগুলি উনি হেরেছিলেন এবং ওনারা যারা মক্কেল ছিল তাদের অনেকের ফাঁসি হয়েছিল। তো উনি, এটাও একটা কিন্তু রেয়ার ব্যাপার যে যিনি আসামি পক্ষের আইনজীবী ছিলেন তাকে আবার সেই ট্রাইব্যুনালেই আবার রাষ্ট্রপক্ষের আইনজীবী করাটা, এটাও কিন্তু একটা মানে রেয়ার ব্যাপার এবং এটার মধ্যে রাজনীতি ছিল, ওটার মধ্যে রাজনীতি ছিল। এবং এখন যেটা হলো, আমার কেন যেন মনে হয় যে আপনি বলেন যে ওটার মধ্যে যদি রাজনীতি থাকে তাহলে ওই রাজনীতিটাকে আমরা রেকটিফাই করলাম, শুধরালাম, কিন্তু সেই শুধরানোর দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে এটা কিন্তু আমি মনে করি না। আমার কাছে মনে হচ্ছে এখন আবার অন্য রাজনীতি আসছে এখানে। আগে হয়তো জামাত প্রভাবিত রাজনীতি ছিল, এখন হয়তো বিএনপি প্রভাবিত রাজনীতি হবে। আমি জানি না আসলে কী হবে, কিন্তু আমার এরকম একটা সাধারণ মানুষের মধ্যে এ ধরনের একটা ধারণা কিন্তু তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। মানুষ এভাবে এই জিনিসটাকে ভাববে। আমি কোনোটাকেই পছন্দ করি না, আগেরটাকেও করি না, পরেরটাকেও করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যখন তাকে সরাবেন তখন আবার মানুষের মধ্যে তৃতীয় আরেকটা প্রশ্ন আসবে। সেই প্রশ্নটা হলো যে যেহেতু আপনি আইনের মধ্যে রাজনীতি ঢুকাচ্ছেন, তখন মানুষ বুঝতে চাইবে তাহলে রাজনীতিটা কি হচ্ছে। তখন আপনি ওই রাজনীতির যে ক্যারেক্টারটা, রাজনীতি কোন দিকে যাচ্ছে, কার দিকে যাচ্ছে, এই আলোচনাটাও কিন্তু তখন কিন্তু বড় হয়ে আসবে। আমরা জানতে চাইব যে ওনাকে যে আপনি সরালেন, কেন সরালেন? উনি কি আইনগতভাবে কোনো ধরনের ভুল ভ্রান্তি করেছিলেন? ওনার কি কোনো একটা সমস্যা ছিল? সেটা কি, এটা জানার তো আমার প্রশ্ন থাকতেই পারে। অথবা যাকে আনছেন তিনি কি ওই দোষগুলি থেকে মুক্ত কিনা, সেটা কি? আমার ধারণা এই প্রশ্নের উত্তর কেউ আপনাকে দেবে না। অথচ এই প্রশ্নটাই হলো এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রশ্ন। কেউ এই প্রশ্ন উত্তর দেবে না আপনাকে। তাহলে যখন না দিবে তখন মানুষ সবাই যার যার মতো করে ভেবে নেবে এবং এই প্রত্যেকটা ভাবনা, মানুষ যাই ভাববে, এই প্রত্যেকটা ভাবনা ন্যায় বিচার এবং সুবিচার, এই দুইটার ক্ষেত্রে এক ধরনের নেতিবাচক পারসেপশন মানুষের মধ্যে তৈরি করবে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে তাজুল ইসলাম তার বিদায়বেলা বলেছেন যে বিচার গতিশীল পর্যায়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আপনার কাছে কি মনে হয় যে এই পরিবর্তনের ফলে যে চলমান যে মামলাগুলো আছে সেগুলোর অগ্রগতিতে কোনো ধরনের ধীর গতি আসতে পারে, বা নাকি স্বাভাবিক গতিতেই চলতে পারে? এটা না, এখনই বলা যাবে না, বলা যাবে না, কারণ কয়েকদিন দেখতে হবে। তবে ওই গতিতেই চলবে না, মানে আগে যে গতিতে চলছিল। দেখেন আগের যে এই ট্রাইব্যুনালটা যেটা করা হয়েছে, এই ট্রাইব্যুনালের মামলাগুলি নিয়ে কিন্তু নানা ধরনের বিতর্ক আছে। মামলা পরিচালনা পদ্ধতি, রায়, এগুলি নিয়ে কিন্তু আগেও বিতর্ক ছিল, এখনও বিতর্ক আছে। আমি এক্ষেত্রে একজনের কথা বলি যে ডেভিড বার্গম্যান নামে এক ভদ্রলোক আছেন। উনি দেখছি যে এই আদালতগুলোকে, এই আইসিটি ট্রাইব্যুনালটাকে উনি মানে খুবই ক্লোজলি কিন্তু অবজার্ভ করেছেন। হাসিনা আমলে যে ট্রাইব্যুনাল ছিল তখন যে মামলাগুলি হয়েছিল, উনি এটা নিয়ে নানা রকম মন্তব্য করার কারণে তাকে কিন্তু দেশ থেকে বেরো করে দেওয়া হয়েছিল। এই সময় এসেও কিন্তু উনিও কিন্তু এই ট্রাইব্যুনালের কর্মকাণ্ড, বিচার প্রক্রিয়া, এগুলি নিয়ে কিন্তু খুব ইতিবাচক কোনো মন্তব্য করেন নাই, বরং যে মন্তব্যগুলি করেছেন
এটা একই রকম লেগেছে আমার কাছে, নেতিবাচকই মনে হয়েছে। যে উনাকে আপনি এখানে একটা জিনিস ধরতে পারেন, উনি তো আগে মনে করা হতো উনি এই পক্ষের লোক, এখন মনে হচ্ছে অন্য। তো এই যে বিষয়গুলো না, মানে নীতি নৈতিকতা আগেও যে কতটুকু মানা হয়েছে অথবা একদম প্রপারলি করা হয়েছে, এটা আমার কাছে এই আদালতের উপর আমি কখনোই পাইনি। এখন আগামীতে কি হবে আমি জানি না, হয়তো আমরা দু একদিনের মধ্যে বুঝতে মানে এই পারবো। না পাওয়ার কারণগুলো আপনার কাছে কি মনে হয়েছে? দলীয় প্রভাব, দলীয় প্রভাব আগেও দলীয় প্রভাব ছিল, অন্তর্বর্তীকালীন সময়েও প্রভাব ছিল। অন্তর্বর্তীকালে হয়তো কোনো না কোনো দলের প্রভাব ছিল। আমি 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 আপনাকে আমাদের আদালতগুলি নিয়ে বলি, আদালতগুলি না মানুষের কাছে এখন আর আস্থার প্রতীক না। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার। আদালতগুলো আমাদের কাছে আর আস্থার প্রতীক হিসেবে কাজ করে না। অনেকগুলি মামলা এগুলোকে মামলা করার আগেই জানে এটার ভবিষ্যৎ কী হতে যাচ্ছে। তো এইটা আসলে আমি মনে করি যারা নাকি আদালতের সঙ্গে সংশ্লিষ্ট আছেন তাদের উচিত হবে বিষয়গুলো নিয়ে খেয়াল করা, উপলব্ধি করা যে কেন আমাদের নিয়ে মানুষের এরকম চিন্তা। দেখেন আগে আমরা অনেক আগে আমরা যখন ছোট ছিলাম আমরা জানতাম দুইটা প্রফেশনের দিকে আমরা খুব শ্রদ্ধার দৃষ্টিতে তাকাতাম, কিন্তু সেটা হলো একটা হলো এই বিচারক যারা, বিচারপতি, বিচারক, জাজ, হ্যাঁ, এদের দিকে তাকাতাম খুবই শ্রদ্ধার দৃষ্টিতে। যে মাঝে মাঝে মনে হতো যে এরা কি মানে এই গ্রহের মানুষ কিনা, এরকম মনে হতো। কিন্তু যেমন ধরো আমরা দেখতাম যে যারা বিচারক হন তারা মানুষের সঙ্গে মিশেন না, কোনো সামাজিক অনুষ্ঠানে যান না, এবং এই না যাওয়াটা খুবই প্রত্যাশিত ছিল এই সময়। এই কারণে যে গেলেই তো কারো না কারোর সঙ্গে দেখা হবে, কারো না কারোর সঙ্গে পরিচয় হবে, এই পরিচয়টা পরবর্তীতে তার রায় দেওয়ার ক্ষেত্রে তাকে প্রভাবিত করতে পারে, অথবা উনি নিজে বিব্রত বোধ করতে পারেন। এই সমস্ত কারণে ওনারা কিন্তু এক ধরনের বিচ্ছিন্ন জগতের মানুষ হয়ে যান কিন্তু, এবং এটাই প্রত্যাশিত সারা দুনিয়াতে। কিন্তু এই জিনিসগুলো না এখন পরে চেঞ্জ হয়ে গেছে। এখন বিচারক পদে নিয়োগ পাওয়াটাই অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবিত। রাজনীতি কে কোন রাজনীতি করতো, ছাত্র জীবনে কী করতো, এগুলিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারপর তাকে মানে নিয়োগ দেওয়া হয়। মানুষের কিন্তু সর্বশেষ আস্থার জায়গাটা কিন্তু বিচার বিভাগের উপরেই থাকে। এটাই থাকা যদি উচিত। এরকম রাজনৈতিকভাবে লেজুর বৃত্তি চলতে থাকে তাহলে জনগণের আস্থার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে? না, ওটাই তো বললাম, লেজুর ভিত্তি চলছেই। আমি এই কথা বলে আবার বিপদে পড়তে চাই না, কিন্তু আমার কথা হলো কি যে মানুষের মধ্যে কিন্তু পারসেপশনটা চেঞ্জ হয়ে গেছে। মানুষ এখন ওইভাবে ভাবে। যেমন আমি এমনও শুনি লোকজনকে বলতে যে এখন তো আর মানে যেমন নিম্ন আদালতের কথা বলা হয় অথবা উচ্চ আদালতের কথাও বলি আমি আপনাকে, দেখবেন যে আপনি একটা মামলা নিয়ে গেলেন, হয়তো জামিনের মামলা অথবা অন্য কোনো একটা মামলা, আপনি যখন উকিলকে দেবেন উকিল কিন্তু বলবে এই যে আমি এটা 2 দিন পরে করব, কারণ আমি অমুক কোর্টে যাব। এটা হাইকোর্টে যান আপনি, হাইকোর্টের বারান্দায় এগুলি বহুল আলোচিত হয় যে মানে কার কোর্টে সে যাবে, কার কোর্টে গেলে সে পাবে। দীর্ঘসূত্রিতা আমরা দেখি। হ্যাঁ, না, এই যে কোর্ট নির্ধারণ করা যে অমুক কোর্টে গেলে হবে না, ওই কোর্টে যেতে হবে। তো যে কোর্টে গেলে হবে না সেটা হবে না কেন? হবে না হলো উনি হয়তো ভাবেন ওইখানে সে যা চান, যে রায় চান সেই রায় পাবেন না। তো কেমনি করে বুঝলেন আপনি, কেমনি করে বুঝলেন ওইরা পাবেন না? তো এই যে পারসেপশনগুলো, এগুলো খারাপ। এগুলো বিচার বিভাগ সম্পর্কে মানুষের মধ্যে একটা মানে আপনার একটা নেতিবাচক একটা অশ্রদ্ধা এটা কিন্তু নিয়ে আসে। সব আদালত আমরা গত অনেক বছর ধরে আমরা কিন্তু মানে একটা রায় হওয়ার পরেই দেখি যে রাজনৈতিক নেতৃবৃন্দ, পলিটিক্যাল পার্টিগুলো সেই রায়ের পক্ষে বিপক্ষে এমন এমন সব মন্তব্য করেন, সে মন্তব্য শুনেই মনে হয় যে তাহলে কি উনি কোনো দলের দ্বারা প্রভাবিত, এরকম কিন্তু মনে হয়। বিচার বিভাগে না আমি বলবো এটা আমি এই জন্য আওয়ামী লীগ সরকারকে দোষ দেবো। ওনারা বিচার বিভাগে যে ডিগনিটিটা এটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। আপনি মনে আছে নিশ্চয়ই, এই যে ঢাকার একসময় মেয়র ছিলেন তাপস সাহেব, উনি প্রকাশ্যে বলেছিলেন যে আমরা একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলাম। মানে এত বড় অডাসিটি। তো তারপরে এটার কিন্তু একটা রিটও হলো, এটা নিয়ে আমিরুল ইসলাম সাহেব করলেন। সেই রিটে কিন্তু কোনো সমাধান এখনও হয়নি। এখন তো কেউ তো উড্র করে নেয় নাই, ওটাতে এখনও কোনো রিটের কোনো সমাধান হয়নি। যদি সমাধান হতো না তাহলে তো একটা এক্সাম্পল হতো। এখন আর সমাধান করে লাভ হতো না এগুলো। এখন তো তাপস সাহেবের বিপক্ষে তো যে কোনো কিছু মানে একই চিত্রে কি পুনরাবৃত্তি আপনি অন্তর্বর্তী সরকার এবং বর্তমানে যারা সরকার গঠন করেছে একই রকম চিত্রের পুনরাবৃত্তির কি কোনো দৃশ্যায়ন কি দেখতে পাচ্ছেন কিনা? কিছুটা তো দেখেছি, আমরা তো কিছু কিছু দেখেছি। আপনি একটা কথা মনে রাখেন, একটা কথা আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি। 24 অগাস্টে 5 তারিখে হাসিনার পতন ঘটলো, হাসিনা সরকারের পতন হলো। তার আগে 2 দিন আগেই কিন্তু
ডক্টর ইউনূসের একটা মামলা ছিল না, 666 কোটি জি। টাকার ট্যাক্স ফাঁকি, করের হ্যাঁ করের, ওটা কিন্তু ওনার বিরুদ্ধে রায় হয়েছিল এবং সেই রায় বলা হয়েছে টাকা ওনাকে দিতে হবে। এটা কিন্তু হাইকোর্টের রায় হয়েছে। আচ্ছা, এখন রায় হওয়ার পরে তার 2 দিন পরে তো সরকারের পতন ঘটে গেল। তারও কিছুদিন পরে এখন রায়টা তো লিখতে হবে। জি প্রথমে শর্ট রায় দেয়, পরে যখন ডিটেল লিখতে হবে, ওই বিচারক আর রায় লেখেন না। এখন আপনি তো রায় দিয়েছেন, আমি রায় দিয়েছি যে ওরা এই টাকাটা দিতে হবে, এখন কেন দিতে হবে বা ডিটেল আমাকে লিখতে হবে, আমি আর লিখবো না, আমি এখন বিব্রত বোধ করতেছি। তাহলে এই যে বিচারকের বিব্রত বোধ করাটা আপনি আমাকে বলেন, তাহলে এই জিনিসটা কী দেওয়া হলো? তাহলে উনি বলতে চাচ্ছেন যে আমি এখন লিখতে ভয় পাচ্ছি, অথবা উনি বলতে চাচ্ছেন আমার আগের রায়টা আমি ভয়ে দিয়েছিলাম, ভুল রায় দিয়েছিলাম, মিথ্যা রায় দিয়েছিলাম, এই জন্য মিথ্যা রায়টা আমি এখন আর জাস্টিফাই করতে পারতেছি না। দুইটার যে কোনো একটা তো হবে। হ্যাঁ। এখন দুইটার যেটাই হোক, দুইটার যেটাই হোক, তারপরে কি ওনার আর বিচারক হিসেবে কাজ করার নৈতিক কোনো অধিকার থাকে? আপনি যদি আগে সরকারের চাপে একটা ভুল রায় দিয়ে থাকেন, আপনি অন্যায় করছেন, এরপর তো আপনি বিচারক থাকতে পারেন না, আপনি অন্য কিছু করেন, তাই না? আদা পেঁয়াজের ব্যবসা করেন, কোনো সমস্যা তো নাই, আপনি তো বিচারক থাকতে পারেন না ভাই। অথবা যদি আপনি পরের বার ভয়ে রায়টা লিখতে ভয় পান, তাও আপনি বিচারক থাকতে পারেন না। তাহলে যার হওয়ার কথা ছিল আদা পেঁয়াজের ব্যবসায়ী, উনি হয়ে গেছেন বিচারক, কি করবেন বলেন? কিছু তো করেন নাই। তো এটা তো আমাদের দেশে হয়েছে রে ভাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে অল্প সময়ের মধ্যে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন হবে, কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি যে 6 সিটি কর্পোরেশনের প্রশাসক হচ্ছে নিয়োগ করা হয়েছে। আপনার কাছে আমি জানতে চাই যে এই 6 সিটি কর্পোরেশনের মধ্যে কিন্তু অনেক জায়গায় কিন্তু হচ্ছে সরকারিভাবে কিন্তু প্রশাসক ছিল, তাহলে কেন রাজনৈতিক ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসানো হলো? এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা আমি খুবই খারাপভাবে দেখি, খুবই খারাপভাবে দেখি। এটা উচিত হয়নি ওনাদের। দেখেন, প্রশাসক তো আগে ছিল, জি তারা সরকারি আমলা ছিলেন, ওনারা চালাচ্ছিলেন। আপনি যদি মনে করেন যে না, এই প্রশাসক দিয়ে চলবে না, তা আপনি যাদেরকে নিয়োগ দিলেন এরা কারা? এরা কারা? এদের যোগ্যতা কি? এদের যোগ্যতা কি প্রমাণিত? এরা তো সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা ওই বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা উত্তরে একজন প্রশাসক নিয়োগ করেছিলেন, মোহাম্মদ এজাজ নামে এক ভদ্রলোককে। একজন উপদেষ্টা আসিফ আহমদ সজীব ভুঁইয়া নিজে ওনার জন্য ডিও লেটার দিয়েছেন, চিঠি দিয়েছেন যে ওনাকে নিয়োগ করা হোক। কিসের বিনিময়ে কেন দিয়েছিলেন এটা আমরা তখনও সন্দেহ পোষণ করছিলাম, এবং পরে দেখা গেল লোকটা আসলেই করাপ্ট ছিল এবং তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। উনি প্রচুর অভিযোগ এসেছে দুর্নীতির অভিযোগ আছে, এবং উনি আপনার কি বলে প্রশাসক থাকাকালে আপনার মেয়র থাকাকালে ইজারা নিয়েও। হ্যাঁ, উনি তো শেষ পর্যন্ত গত কোরবানির সময় দিলেনই না, জি নিজের লোক দেওয়ার টাকা ওটা মানে সব টাকা মেরে দিয়েছে আর কি। মানে খুবই চেষ্টা টাইপের এই আর কি করাপ্টেড লোক ছিলেন আর কি। করাপশনেও তো একটা মাত্রা আছে, মানে স্যাচ্চর টাইপের কিছু আছে, মৃত্যু স্যাচ্চর টাইপের একজন। আবার ওনার বিরুদ্ধে নিষিদ্ধ দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে, কত কিছু আছে। এবং তারপরে দুদক তাকে বিদেশ যাওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করছে। মানে একটা লোকের কতটা মানে আপনার নিম্ন রুচি, নিম্ন মানের লোক ছিলেন উনি, তাকে নিয়োগ করছে কিন্তু গভর্নমেন্ট। তো এটা করে গভর্নমেন্টের কী লাভ হয়েছে? গভর্নমেন্টের কোনো ইজ্জত বাড়ছে? বাড়ে নাই তো। এখন আপনি এইগুলিতে প্রশাসক নিয়োগ করবেন, আপনি নিজের লোক বসাবেন, তো নিজের লোককে আপনি এখন গভর্নমেন্টে আছেন, এই গভর্নমেন্টের সব লোকই তো আপনার লোক। জি আপনি একজন সঠিক এবং কঠোর একজন এই টাইপ শক্ত টাইপের আমলাকে বসান, কোনো প্রবলেম নেই তো। আপনি দলের একজন লোককে বসালেন কেন? ধরা যাক আমি বলি, যেমন ঢাকা দক্ষিণে সালাম সাহেবকে বসাতে। এখন আমরা শুনছিলাম সালাম সাহেব নাকি এখানে মেয়র ইলেকশন করবেন। যদি উনি মেয়র ইলেকশন করেন, যদি করেন, আমি জানি না করবেন, আমি শুনেছি করবেন, তাহলে ওনাকে এখানে আপনি দায়িত্বটা দিলেন কেন? তো সরকারিভাবে প্রশাসক ছিলেন একজন, এবং ওনাকে যদি আপনি বসাই দিলেন, এখন উনি কীভাবে মেয়র ইলেকশনটা করবেন? উনি কি মেয়র ইলেকশন করলে ওনার কি সেই অবস্থানটা থাকবে যে মেয়রের পদে দায়িত্ব থেকে আপনি মেয়র ইলেকশন করেছেন? তার মানে এখানে একজন ম্যানিপুলেশনের ব্যাপার সবার কিন্তু এসে যায়। এবং দলীয়করণেরও কিন্তু অভিযোগ কিন্তু এই জায়গাটা আমি খুব হতাশ হয়েছি। আমি জানি না এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়তে এই কাজগুলি করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছে আমাদের বিএনপির মহাসচিব, উনি এটা কি নিজে করেছেন নাকি দলের কোনো নির্দেশে করেছেন, নাকি এর সঙ্গে তারেক রহমান সাহেব জড়িত আছেন না কি আছেন? এটা আমি মনে করি একটা রং স্টেপ। এটা সারা দেশে বিএনপির ভাবমূর্তিকে উজ্জ্বল করবে না। যে ভাবমূর্তি তারেক রহমান সাহেব প্রথম কয়েকদিনে তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, আচারের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে যে ভাবমূর্তিটা যে অবস্থায় উনি তুলেছিলেন, এই এক ঘটনার ধপ করে সেটা কিন্তু একদম
নিচে পড়ে যাবে। তো এটা তো ভাই ওই তৈলাক্ত বাঁশের বানরের ওঠার ব্যাপার না, যে উঠলেন নামলেন উঠতে থাকেন। এত দ্রুতই যদি না আমার শুরু করেন তাহলে তো সমস্যা রে ভাই। আলটিমেটলি এটা মনে করার কোনো কারণ নাই যে আপনি অনন্তকাল ক্ষমতায় থাকবেন। কাজে প্রত্যেকটা স্টেপ আপনাকে সাবধানে হিসাব করে নিতে হবে। এটা কার মাথার থেকে বেরিয়েছে, কে করছে কাজটা আমি জানি না। তবে আমি মনে করি এই একটা ঘটনা এবং আগে আরও দু একটা ঘটনা ঘটছে বিভিন্ন মন্ত্রীর মুখের মানে মুখ নিঃসৃত বাণী, সেই বাণী আমাদেরকে অনেক বিব্রত করেছে আমি মনে করি। এখন তারপর আবার এই ঘটনা, এটা আমি মনে করি না এই সরকার কোনো বাড়তি মাইলেজ দিবে, এটা ঠিক হয় না এই কাজটা। আরেকটি বিষয় এর সাথে যুক্ত করতে চাই যে একটি আলোচনা খুব প্রবলভাবে চলছে, সেটি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি হবে না। সো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আদৌ কি অল্প সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে আপনি মনে করেন কিনা? এখন যদি দলীয় প্রতীকে হবে কি হবে না, যদি দলীয় প্রতীকে বাদ দিতে হয়, এক্সিস্টিং ল তো দলীয় প্রতীকে হবে। জি। এখন যদি ওনারা মনে করেন যে না আমরা এটা করবো না, তাহলে তো সেখানে আইন করতে হবে। আইন করতে হলে সংসদে যদি আইন হয়, সংসদ তো আগামী মাসে বসতেছে, তাহলে যদি আইন হয়, আইন হওয়ার পরে সেটা বাতিল তারা করতে পারে। আমি নিজে মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় প্রতীকে হওয়া উচিত না। এটা আমি পার্সোনালি মনে করি যে এতে আসলে ক্ষতি হয়। কারণ আপনি দেখবেন ইউনিয়ন পরিষদ অথবা আপনার বিভিন্ন যে ছোটো ছোটো উপজেলা, যে আগে যেগুলি পৌরসভা ছিল যেগুলি এখন, হ্যাঁ, তো ওই পৌরসভাগুলিতে যে নির্বাচনটা হয়, এখানে না মানুষ আসলে এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে বিবেচনা যাকে করে তাকেই দেয়। জি। এখন তাকে যদি দলীয় প্রতীকে হয় তাহলে কী হবে, ধরেন যে কোনো একটা দল, এখন ওই দলের কিছু দুষ্ট লোক আছে, তখন ওই মেয়রকে কিন্তু ওই দুষ্ট লোকদেরও দায়িত্ব নিতে হয়। তখন আর ভদ্রলোকরা আসবে না, তখন একদম দলীয় লোক ছাড়া আর কেউ আসবে না। এখন আপনি একদম মাঠ পর্যায়ে পর্যন্ত আপনি দলের কর্মী যদি আপনি নিয়োগ করতে চান, তাহলে কিন্তু আওয়ামী লীগের যে দুরবস্থা হয়েছে, এই দুরবস্থার জন্য আপনাকেও প্রস্তুত থাকতে হবে। যে আওয়ামী লীগ কিন্তু শেষ মুহূর্তে বুঝতে পারছিল কাজটা তাদের ঠিক হয় নাই, কিন্তু তখন তো আর সময় ছিল না। আর একটা নির্বাচনে কেউ প্রতীকে করবে, কেউ প্রতীক ছাড়া করবে, কমিশনার করবে প্রতীক ছাড়া, আর মানে মেয়র করবে প্রতীকে, এটাও তো হয় না। এটাও তো একটা দ্বৈত নীতি, তাই না? আপনি যা করবেন একরকম করেন। একটু ভিন্ন বিষয় আসতে চাই যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি একটি গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেটি আজ প্রকাশিত হয়েছে, এবং সেখানে তিনি বিগত সরকারে যিনি প্রধান ছিলেন তিনি সংবিধানের কোনো বিধান মেনে চলেননি সহ আরও বেশ কিছু অভিযোগের বিষয়ে উনি সেই গণমাধ্যমের সাক্ষাৎকারে তুলে ধরেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় একজন রাষ্ট্রপ্রধানের এই ধরনের বক্তব্য শপথ ভঙ্গের শামিল কিনা? আমি তো মনে করি না। কেন মনে করেন না? আমি মনে করি না কেউ, ওনার যে শপথ ভঙ্গ, এখানে কোথাও বলা আছে যে উনি কাউকে ইন্টারভিউ দিতে পারবেন না? বলা তো নেই। উনি বলছে রাষ্ট্রপতি যে কাজ, শপথের মধ্যে কী আছে, রাষ্ট্রপতি যে কাজগুলি করবেন সেই কাজগুলি প্রধানমন্ত্রীর পরামর্শে করবেন। এবং আবার আরেকটা কথা আছে, ওনাকে সেই পরামর্শ দেওয়া হয়েছে কি না এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। মাথায় রেখেন কিন্তু রাষ্ট্রপতি যা কিছু করবেন প্রধানমন্ত্রীর পরামর্শে করবেন, এবং ওনাকে সেই পরামর্শ আদৌ দেওয়া হয়েছে কিনা এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। ক্লিয়ার? এই দুটো পয়েন্ট কিন্তু মাথায় রেখেন। প্রথমত প্রশ্ন হলো ডক্টর ইউনূস সাহেবের আমলে কী কী হয়েছে, কী কী সমস্যা হয়েছে, এটা নিয়ে উনি এখন কথা বলছেন। তো এখন এই কথাটা বলা যাবে কি না, মানে একটা ইন্টারভিউ দেওয়া যাবে না, উনি কি তাহলে সবসময় বোবা হয়ে থাকবে? তাহলে একজন বোবা লোককে রাষ্ট্রপতি বানান। তা আমরা তো জুলাই আন্দোলনের ওই প্রেক্ষাপটে ওনার কোনো বক্তব্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। এই তো এখন অল্প অল্প করে দিচ্ছেন, কারণ তখন তো দেওয়ার মতো বাস্তবতা ছিল না, এবং এখন দিচ্ছেন এবং দিতে থাকবেন। এবং এখানে কতগুলি বিষয় আছে বুঝলেন। সেই জিনিসটা হলো কি, যে আগের যারা সরকার ছিল তাদের সঙ্গে এই রাষ্ট্রপতির সম্পর্কটা ছিল খুবই অপমানজনক সম্পর্ক। কারণ ভাই একটা কনভেনশন তো আছে, ডক্টর ইউনূস ওনার কাছ থেকে শপথ নিয়েছে, শপথ নিতে পারছেন কোনো, তখন ওনার ইজ্জত মান সম্মান যায় নাই, কিন্তু পরে উনি কখনো ওনার সঙ্গে দেখা করেন নাই। একবার দেখা সৌজন্য সাক্ষাৎ তো আছে, সেটাও করতে যান নাই। তারপরে ঈদগাতে ওনাকে নামাজ পড়তে দেওয়া হয় নাই। ঈদগাহ মসজিদ সবসময় দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, ওনাকে আসতে দেওয়া হয় না এখানে। এমনকি ওনার যে প্রেস উইং সেটা পর্যন্ত উঠাই নেওয়া হয়েছিল, ওনার কোনো প্রেস উইং ছিল না। কিন্তু তো রাষ্ট্রপতি একটা প্রেস উইং থাকে কেন? তার মতামত এবং ওনার কিছু বক্তব্য উনি তো বলেন, সেগুলি বলার জন্য তো প্রেস উইং থাকবে, সেই প্রেস উইংটা উঠাই নিলেন কেন? উঠাই তো নিছেন। তো এগুলি কি ঠিক কাজ করছেন?
আমি তো বরং মনে করি রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকার যখন থাকে, যখন আগে যখন তত্ত্বাবধায়ক সরকারের যে ফরম্যাটটা ছিল, সেখানে কিন্তু রাষ্ট্রপতির কিছু পাওয়ার থাকে। উনি বরং সেই পাওয়ারগুলি এক্সারসাইজ করেন নাই। ওনার করা উচিত ছিল, কোনগুলো করা উচিত ছিল? অনেক কিছু করা উচিত ওনার কাছে। উনি সিগনেচার না করলে তো অধ্যাদেশ হবে না। জি, হবে, অধ্যাদেশটা হবে না। প্রায় 130টির উপরে অধ্যাদেশ হ্যাঁ, হচ্ছে। অধ্যাদেশগুলো তো উনি যে চিকিৎসা করছেন, উনি এগুলো 10-12 জনকে আটকে রাখতে পারতেন। দিচ্ছি সিগনেচার, ওয়েট করেন। ওনার এখানে যাওয়া মাত্র উনি সঙ্গে সঙ্গে সাইন করে দিয়েছেন। তো আপনি তো তাদের অর্ডারলি ছিলেন আসলে। মাঝে মাঝে আমার মনে হয় উনি কি আসলে রাষ্ট্রপতি ছিলেন না কি ছিলেন। আবার উনি এক সময় দেখেন এই প্রধান বিচারপতি নিয়োগের সময় জি, উনি কিন্তু শেখ হাসিনা যখন নাকি ওনার কাছে প্রধান বিচারপতি নিয়োগের কাগজটা পাঠাইছিল, তখন উনি কিন্তু ওটা সাইন না করে অনেকদিন রেখে দিয়েছিলেন। এটা তো আমরা বিভিন্ন সময় জানি। উনি কেউ রেখে দিয়েছিলেন, উনি বলছেন যে আপনি নিয়োগ করার আমার সঙ্গে আলাপ করলেন না কেন। বিচার বিভাগের এটা সাথেও নিয়ে কিন্তু- শেখ হাসিনার সঙ্গে তার একটা বিরোধ ছিল। জি, এখন আমার কথা হলো কি যে ওইখানে উনি ব্যক্তিত্ব থাকলো, কিন্তু এই আমলে থাকলো না কেন? তার মানে এই আমলকে আপনি ভয় পাইছেন। ভয় পাইছেন এতটাই ভয় যে ওনারা যতদিন ছিলেন ততদিন কোনো কথা বলেন নাই। প্রতিবাদেরও আমরা কোনো কিছু। হ্যাঁ, আপনি পারতেন তো, বলতে পারতেন না? তো এগুলি বলেন নাই কেন আপনি তখন? এখন বলবে যে আমার তো প্রেস উইং ছিল না, আমি কার কাছে বলবো? আমি বলছি এটা বাইরে আসে নাই, এটা হইতে পারে, বলতে পারেন। তো এখন এই বিষয়গুলো কিন্তু আসলে কনফিউজিং। তবে আমি মনে করি উনি যে কথাগুলো এখন বলেছেন সেগুলো বিচার করে দেখা উচিত, এই কারণে যে ওনার সঙ্গে যে আচরণগুলি করা হয়েছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যে আচরণটা করেছে, সেই আচরণগুলিও আবার সংবিধান সম্মত কিনা এটাও একটু দেখতে হবে। কতগুলি কাজ বুঝলেন। দেখেন আমি বলি তো, আদৌ কি 18 মাস সংবিধানের ভিত্তিতেই কি দেশের না কাঠামো? চলে নাই। আমি বলি আগে বিগত সরকারটা নিজেরা দাবি করছে জি, যে আমরা একটা সাংবিধানিক সরকার, নিজেরা দাবি করছে, কিন্তু তারা প্রতিনিয়ত সংবিধান ভাঙছে, সংবিধান লঙ্ঘন করছে। এবং তাহলে যদি তারা নিজেদেরকে সাংবিধানিক সরকার দাবি করে, প্রকাশ্যে দাবি করেছে, তারা অফিসিয়ালি দাবি করছে, যদি তারা নিজেদেরকে সাংবিধানিক সরকার বলে, তাহলে সংবিধান লঙ্ঘনের জন্য তাদের অপরাধ হবে, তাদের সবার তো বিচার হওয়া উচিত। আবার দেখেন ওনার যে অপমানটা কোথায়, উনি তো একটা দলের থেকে নির্বাচিত হয়েছেন, একটা দলের যদিও রাষ্ট্রপতি পদটা নির্দলীয়, বাট উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি বঙ্গবন্ধুকে একভাবে মানতেন। তো হাসিনা সরকারের দায়িত্ব আপনি জন্য তো আপনি বঙ্গবন্ধুকে অপমান করতে পারেন না। তো ওনার বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবিটা তো এই সরকারের উপদেষ্টারা নামাইছে। কেউ নামাইল? এটা তো সাংবিধানিকভাবে, সাংবিধানিক সরকার তো সে নামাইতে পারে না। আমাদের সংবিধান বলে জন্য বঙ্গবন্ধুর ছবি থাকবে। এই মাহফুজুল নামাইছে, আর অনেকে নামাইছে, কেউ নামাইলো? এটা তো নামাইতে পারে না, উনি তো থামাইতে পারে নাই। আরেকটি কথা হচ্ছে যে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টিও হচ্ছে, হ্যাঁ, এসেছে বক্তব্যে। মাসুদ কামাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আইএফআইসি নিবেদিত এই সময়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।